বন্ধুরা, আন্তরিক অভিনন্দন। আজকে সিরিয়াস কোনো বিষয় নয়। আজকে একটু চেরি ফলের স্বাদের মতো টক, মিষ্টি, ঝাল কিংবা তেতো বিষয় থাকবে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে। তো বাংলার বিশুদ্ধতম কবি জীবনানন্দ দাশের একটা কবিতার মধ্যেই থাকবে সেই চেরি ফলের স্বাদ। চেরি ফলের স্বাদ কবি লিখেছেন, একবার নক্ষত্রের পানে ছেয়ে, একবার বেদনার পানে, অনেক কবিতা লিখে চলে গেল যুবকের দল। পৃথিবীর পথে পথে সুন্দরীরা মূর্খ সসম্মানে শুনিল আধেক কথা, এই সব বধির নিশ্চল সোনার পিত্তল মূর্তি, তবু আহা ইহাদের কানে অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেল যুবকের দল। একবার নক্ষত্রের পানে ছেয়ে, একবার বেদনার পানে। যদিও আমি বাচিক শিল্পী নই, ও যে চতুর্পাশ থেকে শুনে ভুলভাল যতটুকু চেষ্টা ততটুকু আর কি। কবি এই কবিতাটা যখন রচনা করেন, কবির বয়স 28 থেকে 30-এর ঘরে। সালটা 1929 সাল। তো সম্ভবত এই কবিতাটা কবির কাকাতো বোন শোভনাকে নিয়ে রচিত হতে পারে। শোভনা তখন ডিব্রুগড়ে ক্লাস 9-এর ছাত্রী। কবির বয়স তখন 29 কিংবা 30। কবি তখন বেকার। জীবন ধারণের যেই বেসিক প্রয়োজন সেইগুলোও কবি জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। চারদিকে কবি চাকরি খুঁজছেন। কবি মূলত তো চাকরি খুঁজছেন না, লুকিয়ে চুরি করে শোভনার কাছে চলে গেলেন। সেইখানে গিয়ে শোভনাকে কবিতা শোনাচ্ছেন, কবিতা আবৃত্তি করছেন শোভনার কানে। হয়তো শোভনা কবিতা শোনার পরও কবির যে প্রেম, ভালোবাসা, ছাওয়া, কবি যেমনটা চাচ্ছেন, আটলান্টিক প্রশান্ত কিংবা মেডিটেরেনিয়ান সির মাঝখানে কিংবা ওপারে, যেইখানে জনমানব শূন্য, বুদ্ধিমান প্রাণীদের কোনো আনাগোনা নেই, এমন একটা জায়গায় পাখিদের মতো কোনো ছোট গাছের মগ ডালে একটা বাসা বেঁধে দুজনে শান্তিতে কোলাহলমুক্ত পরিবেশে জীবনযাপনের স্বপ্ন দেখছেন, গল্প করবেন। শুভ্র সকালে দ্বীপের কোনো এক কোণে বেরিয়ে পড়ে টুকিটাকি খাবার খেয়ে আবার মিষ্টি সন্ধ্যায় বাসায় ফিরবেন। কবি এভাবেই জীবনযাপন করবেন অনেকটা ভাউন্ডেলের মতো, কিংবা অতি সাধারণ অন্যান্য প্রাণীদের মতো। মনুষ্য সমাজে যেই সকল ধর্মীয় সামাজিক যেই ঘেটাকল, যেই হিন্দুদের একটা রীতিতে চাচাতো বোন কিংবা নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে হতে পারে না, এই সকল বিষয় কবি এড়িয়ে যেতে চেয়েছেন হয়তো। তো দিনের পর দিন কবি শোভনাকে এইসব কবিতা, দর্শন তার কানে দিয়ে যাচ্ছেন, কিন্তু শোভনা সেগুলো কানেই তুলছেন না। হয়তো সেজন্য কবি বিরক্ত হয়ে লিখেছেন, সোনার পিত্তল মূর্তি, তবু আহা ইহাদের কানে অনেক ঐশ্বর্য ঢেলে চলে গেল যুবকের দল। ঘটনাটা তেমনই ঘটেছে। কবির যে ধূসর পাণ্ডুলিপি একটা কবিতা সংগ্রহের বই আছে, সেইটাতে শোভনার প্রতি প্রেমের বহিঃপ্রকাশ ঘটে। আর সেই ভালোবাসা থেকে, শোভনার প্রতি সেই নিবেদিত ভালোবাসা থেকেই কবির কবিত্বের বিকশিত হয়েছে বলে অনেকে মনে করেন। এরপরও
তাদের দুজনের প্রেমের মধ্যে ছিল না কোনো চলচাতুরি। যতদিনেই দুজনের মধ্যে সম্পর্ক ছিল, একটা ব্যালেন্সিং ছিল, ইনফ্যাচুয়েশন ছিল না। তেমনটা কবি বলেছেন, এই তো সেই দিন ডিব্রু নদীর পাড়ে আমরা ঘুরেছিলাম। তারপর 1932 সাল, শোভনা তখন ডায়াসেন কলেজে পড়ছেন, কলেজ ছাত্রী, 18-র কোটায় শোভনার বয়স। তারপর জীবনানন্দ মাঝে মাঝে চলে যেতেন, গিয়ে কলেজের বাইরে দারোয়ানের হাতে স্লিপ দিয়ে শোভনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেন। মনে হলে আসতো, নইলে আসতেন না। এইভাবে একটা সময়ে তাদের মধ্যে আর প্রেম, বিয়ে, সংসার এগুলো হয়ে ওঠেনি। অনেকটা সামাজিক রীতি, হিন্দুদের যেই লালন লিখেছেন, জাত গেল বলে একই আজব কারখানা, এইসব, কিংবা মুসলিমদের যে সকল ধর্মীয় বা সামাজিক কৃষ্টি কালচার আছে, পরবর্তীতে কবি সেইগুলো বুঝতে পেরেছেন কিংবা সামাজিক প্রেক্ষাপট মেনে নিয়েছেন। একই রকম পৃথিবীর বিখ্যাত রোমান্টিক কবি জন কিটস লিখেছেন, ও নাইটেঙ্গেল টু টোল মি ব্যাক ফ্রম দি, তোমার কাছ থেকে নাইটেঙ্গেল, তোমার যে একটা জগৎ আছে, ভাবের জগৎ, কল্পনার জগৎ, সেই জগৎ থেকে তুমি আমাকে আমার বাস্তব জগতে ফিরিয়ে দাও। তেমনি জীবনানন্দ একটা সময় তার বাস্তব জগতে ফিরে এসেছেন। তো শোভনা যখন হয়তো জীবনানন্দকে বলছেন, তুমি বেকার ভবঘুরে, 2 পয়সা আয় নেই, তুমি অন্তত কিছু পয়সা আয় করো। অলডাস হাক্সলির লেখার মতো কিছু বাস্তবে লিখো, ইউটিলিটেরিয়ান ভিউকে তুমি অনুসরণ করো। কবি হয়তো বলছেন, আমি তাই করছি, কিন্তু তোমার চোখে সেটা পড়ছে না। সবাই দৃষ্টিভঙ্গি দেখার বিষয় এক নয়। যেটা আমি দেখছি, যে বস্তুটাকে আমি দেখে যেই ধারণা পেয়েছি, আইনস্টাইন দেখলে সেটা ভিন্ন ধারণা পাবে। তখন হয়তো জীবনানন্দ মনে মনে পড়ছেন, মনে মনে আবৃত্তি করছেন রবিগুরুর সেই বিখ্যাত শিষ্যের কবিতার কিছু অংশ। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। তো কবি হয়তো মনে মনে হাসছেন, বলছেন, তুমি জাগতিক অর্থবিত্তের কথা বলছো, দেখো আমি একদিন হয়তো রকফেলার, ওয়ারেন বাফেট কিংবা বিল গেটস চেয়েও ধনী হব, কিংবা তাদের চেয়েও আমার কথা পৃথিবীতে বেশি আলোচিত হবে। তেমনি বিশ্বের নামি দামি ইউনিভার্সিটিতে কবি জীবনানন্দ দাশের যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেইখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড দিয়েছিল, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। শেষের অংশ হয়তো আমার ভুলে গেছি। তো এই কবিতায় কিংবা জীবনানন্দের সব লিখনীতে তিনি সুরিয়ালিজম বা পরাবাস্তুবাদের বিস্তার ঘটিয়েছেন, যেটা হচ্ছে কল্পনা কিংবা স্বপ্নে যে সকল বিষয় আসে সেগুলোর সাথে বাস্তবতার মেলবন্ধনে মসৃণ এক কবিতা শৈলী।
সেটাই হচ্ছে সুরিয়ালিজম। তার সুরিয়ালিজম বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হবে, পাঠ্য হবে, আলোচিত হবে, যেটা হয়তো রকফেলারকে নিয়ে হবে না। কবি হয়তো সেই দিক থেকে অনেক ধনী, সেটাই বলেছেন। আর যদি এই পরিস্থিতি আমার সাথে ঘটতো, হয়তো আমি লিখতাম, গোল্ডেন রেশিওধারী রূপসী ক্যাকটাস, মগ ডালে শোভিত, বাতাসের ধুলে হীরার ঝলক খসে, ক্ষণিক পরে হয়তো জিরাফ কিংবা কাকের আহার, অবশেষে তুমি যৌবসার। কবিতাটার মাঝখানে কিছুটা ব্রেকআপ করেছে। গোল্ডেন রেশিওধারী রূপসী ক্যাকটাস, গোল্ডেন রেশিওধারী রূপসী ক্যাকটাস, মগ ডালে শোভিত, বাতাসে দোলে হীরার ঝলক খসে, গোল্ডেন রেশিওধারী রূপসী ক্যাকটাস, মগ ডালে শোভিত, মৃদু বাতাসে দোলে হীরার ঝলক খসে, ক্ষণিক পরে হয়তো জিরাফের কিংবা কাকের আহার, অবশেষে তুমি যৌবসার। সব শেষে বলবো, কবিরা হচ্ছে ওয়েসিস তথা মরুদ্যান। কারণ জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাস হয়তো ছোটবেলায় ল্যাটিন ফিলোসোফার সেনেকার অন দ্য শর্টনেস অফ লাইফ পড়িয়েছেন। যদি মানুষ চায়, তার স্বল্প জীবনে, মানুষের জীবন অতি ছোট, খুব কমই সময় পায়। যেখানে একটা কাছিম 400 বছর 300 বছর বেঁচে থাকে, মানুষ সেইখানে 60-70 বছর বাঁচে। এই কম সময়ে চাইলে মানুষ এক পৃথিবী লিখতে পারে, যেমনটা রবীন্দ্রনাথ লিখেছেন। তেমনি অন্য একজন কবি জয় গোস্বামী, পশ্চিমবঙ্গের, তিনি লিখেছেন, এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে আমি, ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। তো ঘর ছেড়ে যারা বেরিয়ে গেছেন, তার মধ্যে কিছু বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত মহিলা ব্যক্তিও আছেন, যেমন ম্যারি কুরি। আমি বলতে চাই, আপনাদের জীবনটা এইভাবে হেসে খেলে কিংবা শুধু ছোট করে দেখে, অন্যকে কষ্ট দিয়ে, সামান্য লাভের উদ্দেশ্যে সুইচ করবেন, সেটা ঠিক নয়। আজকে আমার এক বান্ধবী, মানে আমাদের ব্যাচমেট, উনি একটা দুঃখ আমার সাথে ভাগ করলেন। বলেছেন যে তিনি একজন ছেলেকে খুব পছন্দ করতেন, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তিনি জানতেন ছেলেটা সরলতার প্রতিমূর্তি, বিশুদ্ধতায় জমজম কূপের পানি। তো আদতে কিছুদিন, 6 মাস, 1 বছর, 2 বছর পরে আবিষ্কার করলেন সে একটা নর্দমা। তো আমি বলতে চাই, হয়তো ছেলেটার যে প্রতিমূর্ত, বিশুদ্ধতার যে প্রতিমূর্তি, সেটাকে ভালোবেসেছেন, নর্দমাকে কখনো ভালোবেসেননি, আর নর্দমা কখনো তাকে ঠকাতেও পারেনি। ধন্যবাদ বন্ধুরা। কথার মধ্যে অনেক জড়তা আছে, সবেমাত্র শুরু করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।